শুরুতে জানিয়ে দেব চীন ও রাশিয়ার হুঁশিয়ারি, জাপানের টাইফুন ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। জানিয়ে দেব ইউক্রেন ইস্যুতে পুতিনের উপর চাপ বৃদ্ধির অঙ্গীকার ফ্রান্স ও জার্মানির। অন্যদিকে রয়েছে ইসরায়েল লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ল সৌদি আরবে। সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলকে স্যাংশন দেওয়ার সিদ্ধান্তে বিভক্ত হল ইউরোপ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চীন রাশিয়ার হুঁশিয়ারি, জাপানের টাইফুন ক্ষেপণাস্ত্র মোতায়েন করার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। আগামী সেপ্টেম্বর মাসে টোকিওতে অনুষ্ঠিত হবে জাপান যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া। এতে যুক্তরাষ্ট্রকে টাইফুন নামে মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের অনুমতি দিয়েছে টোকিও। ক্ষেপণাস্ত্রগুলো শনহু দ্বীপের ইয়াকুনি শহরের মার্কিন ঘাঁটিতে মোতায়েন করা হবে বলে জানানো হয়েছে। তবে বিষয়টিকে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে দেখছে চীন ও রাশিয়া। টোকিওকে হুঁশিয়ারি করে দিয়েছে দুটি দেশ। এছাড়া টাইফুন ক্ষেপণাস্ত্র মোতায়েনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছে চীন ও রাশিয়া। এই খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। শুক্রবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, জাপানে বা রাশিয়ার কাছাকাছি এলাকায় টাইফুন ক্ষেপণাস্ত্র মোতায়েন করা মস্কোর জন্য সরাসরি কৌশলগত হুমকি। জাখারোভা আরও বলেছেন, মস্কো লক্ষ্য করেছে জাপান দ্রুত সামরিকীকরণের পথে হাঁটছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা বাড়াচ্ছে। এতে আমরা অস্থিতিশীলতা করার আরও একটি পদক্ষেপ হিসেবে দেখছি। তিনি সতর্ক করে বলেছেন, জাপান যদি টাইফুন ক্ষেপণাস্ত্র মোতায়েনের সিদ্ধান্ত না বদলায় তবে রাশিয়া উপযুক্ত সামরিক প্রযুক্তিগত ব্যবস্থা নিতে বাধ্য হবে। এই অঞ্চলের পরিস্থিতি আরও খারাপ হলে তার সম্পূর্ণ দায়ভার জাপানকেই বহন করতে হবে বলে জানিয়েছেন মারিয়া জাখারোভা। এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুং একই দিন বলেছেন, যুক্তরাষ্ট্র ও জাপানের উচিত আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখা, উল্টো তা নষ্ট না করা, এমনকি ক্ষেপণাস্ত্র সামরিকীকরণের মোতায়েন করা হলেও। এছাড়া শান্তিপূর্ণ উন্নয়নের পথে চলতে, সামরিক ও নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকতে এবং এশিয়ার প্রতিবেশী দেশ ও আন্তর্জাতিক সমাজের আস্থা আরও হারানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে জিয়াকুং। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, টাইফুন ব্যবস্থা মূলত ওয়াশিংটনের সেই পরিকল্পনার অংশ যার মাধ্যমে এশিয়ায় বিভিন্ন ধরনের জাহাজ বিধ্বংসী অস্ত্র মোতায়েন করা হয়েছে। এদিকে ইউক্রেন ইস্যুতে পুতিনের উপর চাপ বৃদ্ধির অঙ্গীকার ফ্রান্স ও জার্মানির। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের জন্য রাশিয়ার উপর চাপ বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছে ফ্রান্স ও জার্মানি এবং ইউক্রেন প্রেসিডেন্ট রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আলোচনায় না এলে আরও নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে এই দুটি দেশ। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন, রাশিয়ার নেতা যদি ইউক্রেনীয় নেতা ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করার প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয় তবে তা হবে পুতিনের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খেলা করার শামিল। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জ বলেন, পুতিন এই ধরনের বৈঠক করতে অনিচ্ছুক বলে মনে করা হচ্ছে। রাশিয়ার 3 বছরের আগ্রাসন দেখে মনে হচ্ছে যে এটি আরও কয়েক মাস স্থায়ী হতে পারে। হোয়াইট হাউস পরে বলেছে যে ট্রাম্প যুদ্ধ শেষ করার জন্য উভয় পক্ষের সঙ্গে এখনও কাজ করছেন। ট্রাম্প তার দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত হওয়ার শুরুতে মস্কোর সঙ্গে সংলাপ পুনঃস্থাপনের উদ্যোগ নেন। তবে 2022 সালে ফেব্রুয়ারিতে প্রতিবেশী দেশটিতে রাশিয়ার আক্রমণের ফলে সৃষ্ট সংঘাতের অবসান ঘটানোর কূটনৈতিক প্রচেষ্টা গতি হারিয়ে ফেলছে বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার কিয়েভে রাশিয়ার হামলায় 25 জন নিহত হওয়ার পর ফরাসি ও জার্মান নেতাদ্বয় ইউক্রেনে অতিরিক্ত বিমান প্রতিরক্ষা সরঞ্জাম পাঠাতে এবং পারমাণবিক প্রতিরোধ সম্পর্কে একটি কৌশলগত সংলাপ শুরু করতে সম্মত হয়েছেন। পুতিন ও জেলেনস্কি বৈঠক হবে বলে আশা প্রকাশ করেছেন ইমানুয়েল ম্যাক্রন। তিনি বলেছেন, আমি আশা করি পুতিন ও জেলেনস্কির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে, কিন্তু যদি না হয় তবে আমরা প্রাথমিক নিষেধাজ্ঞার জন্য চাপ দেব যা রাশিয়াকে আলোচনার টেবিলে আসতে বাধ্য করবে। হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফ স্টিফেন মিলার সাংবাদিকদের বলেন, ট্রাম্প হত্যাকাণ্ড বন্ধ করার জন্য অবিচলভাবে কাজ করে যাচ্ছেন এবং এটি এমন একটি বিষয় যা বিশ্বের সকলকে স্বাগত জানানো উচিত। এদিকে মের্জ বলেছেন, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ আরও কয়েক মাস ধরে চলতে পারে। আমরা ইউক্রেনকে পরিত্যাগ করব না বলে প্রতিজ্ঞা ব্যক্ত করেন তিনি। পুতিন ও জেলেনস্কির সঙ্গে দেখা করার জন্য কোনো প্রস্তুতি দেখাচ্ছেন বলে তিনি মনে করছেন না। জার্মান চ্যান্সেলর আরও বলেন, সত্যি বলতে এতে আমি অবাক হই না।
কারণ এটি রাশিয়ার প্রেসিডেন্টের কৌশলের অংশ। বৃহস্পতিবার কিয়েভের অ্যাপার্টমেন্টের ব্লকগুলোয় রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পরে ফরাসি দক্ষিণ বন্দরনগরী টলনে দুই নেতার বৈঠকটি অনুষ্ঠিত হয়। রাশিয়ার ওই হামলা ছিল কয়েক মাসের মধ্যে রাজনীতিতে মারাত্মক। 29 আগস্ট সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মের একটি পোস্টে বলেছেন, ওই ব্যারেজ হামলায় 4 শিশুসহ 25 জন নিহত এবং আরও কয়েক ডজন আহত হয়েছেন। তিনি আরও বলেছেন, এটি একেবারে একটি জঘন্য হামলা যা পুতিনের হত্যা চালিয়ে যাওয়া শান্তির দিকে পদক্ষেপ না নেওয়ার উদ্দেশ্য আসল ফুটেজ ফুটিয়ে তুলেছে। এদিকে ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ল সৌদিতে। ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী, তবে সেটি ইসরায়েল পর্যন্ত পৌঁছতে পারেনি। লক্ষ্যভ্রষ্ট হয়ে ক্ষেপণাস্ত্রটি সৌদি আরবে ভেঙে পড়ে। ইসরায়েলের সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, 29 আগস্ট রাতে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলে প্রবেশে ব্যর্থ হয়েছে। হিব্রু গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রটি সম্ভবত সৌদি আরবে আছড়ে পড়েছে। ক্ষেপণাস্ত্রটির ধেয়ে আসার সময় ইসরায়েলের কোনো সতর্কতা জারি করা হয়নি এবং কোনো সাইরেনও বাজেনি। বৃহস্পতিবার ইসরায়েলের হামলায় বেশ কয়েকজন শীর্ষ হুতি কর্মকর্তা নিহত হওয়ার পর এই ক্ষেপণাস্ত্র হামলাটি চালানো হয়েছে। প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাওয়াইকে হত্যা করেছে ইসরায়েল। বৃহস্পতিবার রাজধানী সানায় ইসরায়েলি বিমান হামলায় তিনি নিহত হয়েছেন। আহমেদ ইরান সমর্থিত ছিলেন এবং ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক হামলায় তিনি জড়িত বলে অভিযোগ উঠেছে। ইয়েমেনের আল জুমহুরিয়া চ্যানেল এবং আদেন আল গাদ সংবাদপত্র জানিয়েছে, হুতি প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাওয়াই একটি অ্যাপার্টমেন্টে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। পরে তার বেশ কয়েকজন সঙ্গীও নিহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার আলাদা কয়েকটি হামলা হয়েছে। 10 জ্যেষ্ঠ হুতি মন্ত্রীকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তারা গোষ্ঠীর নেতা আব্দুল মালিক আল হুতির বক্তৃতা শুনতে রাজধানীর বাইরে একটি স্থানে জড়ো হয়েছিলেন। সেই সমাবেশ লক্ষ্য করে সুনির্দিষ্ট হামলা হয়। এদিকে ইসরায়েলকে স্যাংশন দেওয়ার সিদ্ধান্তে বিভক্ত হল ইউরোপ। গাজায় ইসরায়েলের হামলা ও মানবিক বিপর্যয় নিয়ে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো একমত হতে পারছে না। শনিবার ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে ইইউর 27টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করেন। আলোচনায় ইসরায়েলি স্টার্ট আপে ইইউর সমর্থন ও অর্থায়ন বন্ধ করার প্রস্তাব তোলা হলেও এখনও যথেষ্ট সমর্থন মেলেনি, ফলে কঠোর কোনো সিদ্ধান্তও নেওয়া যায়নি। স্পেন ও আয়ারল্যান্ড চাইছে ইসরায়েলের উপর কড়া চাপ দিতে, অন্যদিকে জার্মানি ও হাঙ্গেরি ইসরায়েল বিরোধী কোনো পদক্ষেপ নিতে রাজি নয়। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইইউ অনেক দেরিতে খুব সামান্য কাজ করছে, কিছু না করলে কোনো ফল আসবে না। ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, আমি ভয়াবহ মানবিক বিপর্যয় দেখছি। ইসরায়েলকে পথ বদলাতে হবে, শুধু কথাই হবে না, নিষেধাজ্ঞায় যেতে হবে। তবে ইইউর পররাষ্ট্রনীতির প্রধান কায়া কাল্লাস বলেন, আজ কোনো সিদ্ধান্ত হবে না, এতে বোঝা যাচ্ছে আমরা বিভক্ত। এরই মধ্যে গাজায় দুর্ভিক্ষ চলছে বলে জাতিসংঘের সহযোগী সংস্থা আইপিসি জানিয়েছেন, কিন্তু ইসরায়েল বিষয়টি অস্বীকার করছেন।